প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় ওয়েব ও ইন্টারনেট পরিচিতি এর ওয়েব পেজ থেকে সার্ভার আর্কিটেকচার ও ইন্টারনেট খুঁটিনাটি এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে ওয়েব পেজ ও ওয়েবসাইট। আচ্ছা, ওয়েব পেজটা আসলে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ইন্টারনেটে তথ্যের একক বা স্বতন্ত্র ডকুমেন্ট হলো ওয়েব পেজ। এর মানে আবার কি? এর মানে হচ্ছে ইন্টারনেটে বা ওয়েবসাইটে বিভিন্ন প্রকার যে পেজগুলো থাকে, আচ্ছা সেগুলো কি? ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখানে যে পেজগুলো থাকে সেগুলোই হচ্ছে ওয়েব পেজ। এই জিনিসটা তোমরা চিনবা কি করে? অর্থাৎ তুমি যখন ব্রাউজারে যাবা, তোমার ফোনে নিশ্চয়ই গুগল ক্রোম আছে, সেক্ষেত্রে যখন উইকিপিডিয়া, তারপরে পিপিলিকা, প্রথম আলো, এরকম বিভিন্ন ওয়েবসাইট তুমি প্রবেশ করো, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে। ঠিক আছে? প্রযুক্তি এটি সাধারণত এইচটিএমএল দ্বারা তৈরি করা হয়। তাহলে ওয়েব পেজগুলো সাধারণত কি দিয়ে তৈরি হয়? এইচটিএমএল। ওয়েব পেজ কি দিয়ে তৈরি হয়? এইচটিএমএল। উপাদান: এতে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন এবং হাইপারলিঙ্ক থাকতে পারে। তাহলে একটি ওয়েব পেজে কি কি থাকতে পারে? টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন এবং হাইপারলিঙ্ক। সংজ্ঞা। আচ্ছা, এবারে আসবো ওয়েবসাইটে। ঠিক আছে, এতক্ষণ পড়লাম ওয়েব পেজ। ওয়েবসাইটটা কি? অনেকগুলো ওয়েব পেজ নিয়ে যে একটা সাইট তৈরি হয়, সেটাই হচ্ছে ওয়েবসাইট। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। বলা হয়েছে একই ডোমেইনে রক্ষিত একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। ঠিক আছে, অর্থাৎ মনে করো প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলো ALO.com, এই হচ্ছে একটা ডোমেইন। ঠিক আছে, এই ডোমেইনের আন্ডারে যা যা থাকবে সবই হচ্ছে ওয়েব পেজ। আর এই ডোমেইনের আন্ডারে যতগুলো ওয়েব পেজ থাকবে, একটা মনে করো হোম পেজ, একটা মনে করো খেলাধুলা বা বিনোদনের পেজ, একটা মনে করো সিনেমা নিয়ে যে খবরগুলো থাকবে সেই পেজ, একটা মনে করো রাজনীতি নিয়ে যে খবরগুলো থাকবে সেই পেজ, এই সব কিছু পেজ একসাথে বলা হবে একটা ওয়েবসাইট। ওকে। হোস্টিং: ওয়েবসাইটটি যে কোনো সার্ভার বা কম্পিউটারে হোস্ট করা থাকে। এই যে প্রথম আলো .com ওয়েবসাইট, youtube.com, facebook.com, এগুলো কি তোমার কম্পিউটারে এত ভিডিও থাকে? নাকি এই ভিডিওগুলো সব আকাশে উড়ে বেড়ায়? আকাশে কি থাকতে পারে? পারে না। এই ভিডিওগুলো থাকে আমেরিকার বা ওই দেশের কোনো একটা কম্পিউটারে, বড় কম্পিউটারে। সেটা কি বলা হয়? সার্ভার। বুঝছো? সেই যে বড় কম্পিউটারে বা সার্ভারে হোস্টিং করে রাখা হয়, এটাকেই বলা হয় হোস্টিং। উদাহরণ: www.bangladesh.gov.bd, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটাও কোনো না কোনো কম্পিউটারে অর্থাৎ সার্ভারে হোস্টিং করা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট আর্কিটেকচার বুঝবো। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে তুমি যে এই ভিডিওটি দেখতেছো, এই ভিডিওটি আসলে কিভাবে দেখতেছো। তুমি তোমার মোবাইলের ব্রাউজারে বা ইউটিউব অ্যাপ থেকে বা সহজ শেখার অ্যাপ বা ওয়েবসাইট থেকে তুমি এই ভিডিওটাতে ক্লিক করছো। ভিডিওটাতে ক্লিক করার পর ভিডিওটা প্লে হয়েছে। এই যে তুমি ভিডিওটাতে ক্লিক করছো, ক্লিক করার পর তোমার মোবাইল বা কম্পিউটার থেকে একটা HTTP রিকোয়েস্ট চলে গেছে সেই সার্ভারে। ঠিক আছে, আমার ভিডিওগুলো যে সার্ভারে হোস্ট করা আছে, ধরো ইউটিউব সার্ভারেই হোস্ট করা আছে, সেই ইউটিউবের কাছে সেই রিকোয়েস্টটা চলে যাবে। অর্থাৎ এই কম্পিউটার বা এই মোবাইলটি ওই ভিডিওটি চালু করতে চায়। তখন ইউটিউব তোমাকে বা হোস্টিং বা সার্ভার তোমাকে আবার সেই ভিডিওটি পাঠিয়ে দেবে রিটার্ন। ঠিক আছে, কিসের মাধ্যমে পাঠিয়ে দেবে? HTTP প্রোটোকলের মাধ্যমে বা HTTP রেসপন্সের মাধ্যমে সেই ভিডিওটি পুনরায় তোমার ফোনে
মোবাইল ফোনে বা কম্পিউটারে পাঠিয়ে দিয়েছে। এর ফলেই তুমি এখন সেই ভিডিওটি দেখতে পাচ্ছ বা ওয়েবসাইটটি চালাতে পারতেছো, ঠিক আছে? তাহলে তোমার যে মোবাইল বা ব্রাউজার বা কম্পিউটার সেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? আর যেখানে সেটা সার্ভ করে রাখা আছে, হোস্ট করে রাখা আছে, সেটাকে বলা হয় ওয়েব সার্ভার, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, রিকোয়েস্ট মানে কি? আবেদন। ক্লায়েন্ট ব্রাউজারের মাধ্যমে ডেটার জন্য আবেদন করে। এই যে ক্লায়েন্ট মানে হচ্ছে তোমার কম্পিউটার বা পিসি বা মোবাইল, সে একটা ব্রাউজারের মাধ্যমে বা ইউটিউব অ্যাপের মাধ্যমে বা সহজরেখা অ্যাপের মাধ্যমে সে কী করছে? সার্ভারে রিকোয়েস্ট করছে যে আমি এই তথ্যটা চাই, আমি এই ভিডিওটা দেখতে চাই, আমি এই লেখাটি পড়তে চাই। তখন সেটা তোমার কম্পিউটারে, বুঝতে পেরেছো, বা তোমার মোবাইল ফোনে চলে আসবে। এই যে তোমার মোবাইল ফোনে বা কম্পিউটারে চলে আসবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে রেসপন্স, ঠিক আছে? রিকোয়েস্ট আর রেসপন্স। রিকোয়েস্ট করার পরে রেসপন্স আসবে, যার ফলে তুমি ওই কন্টেন্টটা কনজিউম করতে পারবা বা দেখতে পারবা। সার্ভার প্রসেসিং শেষে কাঙ্ক্ষিত তথ্য ব্রাউজারে প্রদর্শন করে। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব সার্ভার কি এবং কিভাবে কাজ করে। ওয়েব সার্ভার নাথিং বাট এ কম্পিউটার, ঠিক আছে? একটি কম্পিউটার ছাড়া কিছুই না। সংজ্ঞা: সার্ভার এক বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার যা একদমে অনেক ব্যবহারকারী বা ক্লায়েন্টকে সেবা প্রদান করতে পারে। আচ্ছা, এখানে কম্পিউটারটা লিখলে বেশি ভালো হতো, যে সার্ভার এক বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার বা কম্পিউটার যা একই সাথে অনেক ব্যবহারকারী। এখন তুমি ভাবো, তুমি যে এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা কি তুমি একাই দেখতেছো এখন? না, এই ভিডিওটা তোমার সাথে আরো অনেক স্টুডেন্ট দেখতেছে। তো এই যে ইউটিউবের যে সার্ভার, ঠিক আছে, সেই সার্ভার কি করতেছে? তোমাকে সহ বাকি সকল ভিউয়ার্সদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিচ্ছে, তার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে, তোমার মোবাইলেও পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে সার্ভারের কাজ। সার্ভারের কাজ কি? সার্ভারের প্রধান কাজ হলো ওয়েবসাইট বা ডেটা স্টোর সংরক্ষণ করে রাখা। ওয়েবসাইট, ভিডিও, অডিও, ফাইল, টেক্সট, গান, ছবি সব কিছু সে কি করে? সংরক্ষণ করে রাখে, মানে মেমোরিতে সেভ করে রাখে। কিন্তু মেমোরিতে সেভ করে রেখে দিলেই কি তার কাজ শেষ? কাজ শেষ না, বরং প্রয়োজনে ক্লায়েন্টকে সে সরবরাহ করে। অর্থাৎ ওই যে একটু আগের পেজটাতে দেখেছিলাম যে যখনই তুমি এইচটিটিপি রিকোয়েস্ট করো, তখনই সার্ভার তোমাকে কি করে? আবার পুনরায় সেই ডাটাগুলো ফেরত দেয়। বুঝতে পারছো? তাহলে ডাটা শুধু এই সার্ভারে সেভই থাকে না, বরং সে সদা প্রস্তুত থাকে। ওই যে আলাদিনের জিন বা দৈত্যের মতো, যে হুজুর আপনি আমাকে কাজ দিন, আমি এখনই কাজ করে দিচ্ছি। তো এই সার্ভার সবসময় প্রস্তুত থাকে, যখনই যত মানুষই তার কাছে রিকোয়েস্ট পাঠাক না কেন যে আমি এই ভিডিওটা প্লে করতে চাই, দেখতে চাই, বা আমি এই খবরটা পড়তে চাই, তখনই সে কন্টেন্টগুলো তার কাছে বা ইউজারের কাছে পাঠিয়ে দেয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি? উদাহরণ: যখন আমরা পরীক্ষার রেজাল্ট বা তথ্যের জন্য forms.gov.bd-তে প্রবেশ করি, তখন মূল তথ্যটি সরকারি সার্ভার থেকেই আমাদের ডিভাইসে আসে, ঠিক আছে? আচ্ছা, তুমি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার রেজাল্টও দেখতে পারো। সেই পরীক্ষার রেজাল্টগুলো কোথায় রাখা থাকে? আমাদের সরকারের সার্ভারে, ঠিক আছে? সরকারি সার্ভারে রাখা থাকে, সেখান থেকেই আমাদের মোবাইলে আসে। বৈশিষ্ট্য: সার্ভার 24 ঘন্টা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, যাতে যে কোনো সময় তথ্য পাওয়া যায়। একটু আগে যেটা বলেছিলাম যে সার্ভার কিন্তু সবসময় সদা প্রস্তুত থাকে। যেই মোবাইলগুলো বা কম্পিউটারগুলোতে রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে যে আমি এই ভিডিওটি বা এই খবরটি বা এই ছাত্রের রেজাল্টটি দেখতে চাই, তখনই সার্ভার সেটা তাকে পাঠিয়ে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েব ক্লায়েন্ট ও প্রোটোকল। ইন্টারনেটে যে কেউ কোনো তথ্যের জন্য অনুরোধ বা রিকোয়েস্ট পাঠায় তাকে ওয়েব ক্লায়েন্ট বলে, ঠিক আছে? তোমার মোবাইল থেকেও তুমি চাইলে রিকোয়েস্ট পাঠিয়ে তুমি যে কোনো ডাটা পেতে পারো। ঠিক যেমন এখন ভিডিওটি দেখতেছো, তোমার মোবাইল থেকে একটা রিকোয়েস্ট আসছে এই সার্ভারে, আমাদের সার্ভারে, এবং সেখান থেকে ভিডিওগুলো আবার তোমার মোবাইলে ফেরত গেছে। ক্লায়েন্টরা সাধারণত ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনের ব্রাউজার ব্যবহার করে। তুমি কিন্তু এই মুহূর্তে স্মার্টফোন ব্যবহার করতেছো, আর এই যে ইউটিউব অ্যাপ, এটিও কিন্তু এক ধরনের ব্রাউজার। আচ্ছা, কমিউনিকেশন প্রোটোকল। কয়েক ধরনের কমিউনিকেশন প্রোটোকল আছে। এর মধ্যে ছিল এইচটিটিপি, ঠিক আছে, যেটা একটু পুরনো হয়ে গেছে কারণ এর সাথে সিকিউরিটি নাই। এরপরে চলে আসলো এইচটিটিপিএস, শেষে একটা এস বাড়তি আছে, এই এস এর মানে হচ্ছে সিকিউর। এরপর আছে টিসিপি বা আইপি। আইপি কথার অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল।
আচ্ছা, এইচটিটিপি বা এইচটিটিপিএস ক্লায়েন্ট সার্ভারের সাথে যোগাযোগের জন্য নিরাপদ বা যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। সার্ভারের সাথে যোগাযোগের জন্য বা নিরাপদ যোগাযোগের জন্য। এই যে এইচটিটিপিতে তো যোগাযোগ হবে, কিন্তু এটা নিরাপদ যোগাযোগ হবে না। এতে হ্যাকাররা তোমার ডিভাইস কিংবা সার্ভারের ডিভাইস হ্যাক করতে পারবে। কিন্তু এইচটিটিপিএস এ কি হয়, নিরাপদ যোগাযোগ করা হয়, এখানে হ্যাকারের হ্যাক করার সম্ভাবনা একটু কম। আর কি টিসিপি বা আইপি ইন্টারনেটের কমিউনিকেশন প্রোটোকল, যার ডেটা আদান প্রদান নিশ্চিত করে। বোঝা গেল? আচ্ছা, এরপরে রয়েছে ডেটা ট্রান্সফার, আপলোড ও ডাউনলোড। আচ্ছা, কিভাবে ডেটা ট্রান্সফার করা হয়, আপলোড করা হয় আর ডাউনলোড করা হয়, এই ব্যাপারগুলো, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা একটু জানব। কম্পিউটার বা সার্ভার যখন নিজের ডিভাইস থেকে কোনো ফাইল বা তথ্য সার্ভারে পাঠানো হয়, এটা কিন্তু আপলোড। ঠিক আছে, তুমি একটা ছবি ফেসবুকে ছেড়ে দাও, তখন তুমি কি করতেছো, আপলোড করতেছো, কারণ ছবিটা তোমার ফোনে তোলা ছিল এবং তুমি সেটা কম্পিউটারের সার্ভারে পাঠিয়ে দিচ্ছ, যাতে সেই সার্ভার থেকে বিভিন্ন মানুষ দেখতে পারে। দেখো, এইটাই বলছে। উদাহরণ, ফেসবুকে ছবি পোস্ট করা বা ইমেইলে ফাইল অ্যাটাচ করা, এটাকেই বলা হয় আপলোড। ঠিক আছে, তাহলে আপলোড কি আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, আপলোড হয়ে যায় কোথায় বলো তো? কোথায় গিয়ে থাকে? সার্ভারে থাকে। আপলোড হয়ে কোথায় থাকে? সার্ভারে থাকে। অথবা তুমি যদি একটু চালাক হও, তুমি ডেটাবেজও বলতে পারো যে স্যার ডেটাবেজে থাকে। সেটাও সঠিক। এরপর কি হয়, যখন তোমার বন্ধুরা ফেসবুকে ঢোকে, তখন তাদের মোবাইলে ফেসবুকে হোম পেজে তোমার ছবিটা আসে যে তুমি ছাড়ছো, সেটাই হচ্ছে ডাউনলোড। ঠিক আছে, সে কিন্তু তখন ইচ্ছা করে ডাউনলোড না দিলেও ফেসবুক অ্যাপটা অটোমেটিকলি সেই ছবিগুলো তোমার ফোনে ডাউনলোড করে। হয়তো গ্যালারিতে সেভ হয় না, কিন্তু তুমি ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছ। ডাউনলোডে কি হয়, সার্ভার থেকে সরাসরি কম্পিউটারে চলে আসে। আর যখনই তুমি কম্পিউটার দেখবে, সেখানে তুমি তোমার মোবাইলকে কল্পনা করতে পারো। ঠিক আছে, কারণ স্মার্টফোনও কিন্তু এক ধরনের কম্পিউটার। যখন সার্ভার থেকে কোনো ডেটা বা ফাইল নিজের কম্পিউটারে আনা হয়, উদাহরণ ইন্টারনেট থেকে ছবি বা গান সেভ করা, তাহলে এটাকে বলা হচ্ছে ডাউনলোড। বোঝা গেল? তাহলে এটা কি? এটা হচ্ছে ডাউনলোড। আচ্ছা, এরপরে আমরা ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট দেখার জানলা, এটা সম্পর্কে একটু জানি। ঠিক আছে, ওয়েব ব্রাউজারটা আসলে কি? এই ওয়েব ব্রাউজার থেকেই ইন্টারনেটের সকল দুনিয়া প্রবেশ করা যায়। সংজ্ঞা: ওয়েব ব্রাউজার হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউডাব্লিউর সাথে সংযুক্ত করে। এটি ওয়েব সার্ভারে থাকা পেজগুলোকে ব্যবহারকারীর উপযোগী করে প্রদর্শন করে। আচ্ছা, আমি একটু সহজে বোঝাচ্ছি। দেখো, তোমরা তো ফেসবুক চালাও, ইউটিউব চালাও। এই ফেসবুক, ইউটিউব কিন্তু এক ধরনের অ্যাপ। এজন্য ব্রাউজার কি তোমরা সহজে অনেকেই চিনো না। কিন্তু এই যে ফেসবুক বা ইউটিউবগুলো অনেক আগেরকার মানুষে কিভাবে চালাতো জানো? অর্থাৎ 10 বছর 15 বছর আগে মানুষে ব্রাউজারের মাধ্যমে চালাতো। অর্থাৎ তোমার ফোনে যে গুগল ক্রোম নামের একটা সফটওয়্যার আছে না, ক্রোম, এই ক্রোম সফটওয়্যার, CHROME, এই ক্রোম সফটওয়্যার হচ্ছে এক ধরনের ব্রাউজার। ঠিক আছে, মনে থাকবে, এই ক্রোমও হচ্ছে এক ধরনের ব্রাউজার। এই ক্রোম থেকেও কিন্তু ফেসবুকে প্রবেশ করা যায়, ফেসবুক চালানো যায়, অথবা ইউটিউব চালানো যায়, গুগলে যাওয়া যায়, উইকিপিডিয়াতে যাওয়া যায়, প্রথম আলো .com এখানে যাওয়া যায়, এমনকি সহজশেখা.com এই ওয়েবসাইটেও যাওয়া যায়, সেখানে তুমি এই ভিডিওগুলো দেখতে পাবে। বোঝা গেল? তো এই যে ক্রোম, তারপরে অপেরা মিনি, সাফারি, এগুলো হচ্ছে এক একটা ব্রাউজার। ইতিহাস: 1990 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামক সফটওয়্যার তৈরি করেন। মোজাইক, এটি বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত। তাহলে বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজারের নাম কি? বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে মোজাইক। আর টিম বার্নার্স-লি কত সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রতিষ্ঠা করেন? 1990 সালে। সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমেই আমরা তখন বিভিন্ন ওয়েবসাইট আমাদের ব্রাউজারে দেখতে পেতাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি রয়েছে? জনপ্রিয় কিছু ব্রাউজার। এই যে একটু আগে বলছিলাম কি, গুগল ক্রোম। তোমরা কি গুগল ক্রোমকে দেখতে পাচ্ছ কোথাও? আচ্ছা, একটু দেখো তো, শুধু কি গুগল ক্রোম একাই ব্রাউজার? বাকিরা কি বানের জলে ভেসে এসেছে?
যদিও এখন বর্তমানে ব্রাউজারের রাজা হচ্ছে গুগল ক্রোম, কারণ প্রায় সব প্ল্যাটফর্মেই গুগল ক্রোম রয়েছে, অর্থাৎ উইন্ডোজ, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে, তাই না? আচ্ছা, তো কিছু ব্রাউজারের নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স, সাফারি। এই সাফারিটা হচ্ছে মূলত আইফোনের জন্য। যারা একটু বড় লোক আইফোন ব্যবহার করে তারা কিন্তু এই সাফারি ব্রাউজারটার সাথে পরিচিত। এছাড়া বাকিগুলো তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও ডাউনলোড করতে পারবা। এই যে অপেরা, এটাও একটা ব্রাউজার। গুগল ক্রোম, এটা হচ্ছে সব ব্রাউজারের বর্তমানে রাজা, কারণ এই আসলে বাকি ব্রাউজার কি তাহলে খারাপ? না, একটুও খারাপ না, বাকি ব্রাউজারগুলোও মোটামুটি ভালোই। আর একটা কি ইন্টারনেট এক্সপ্লোরার, এটাকে এখন এই লিস্টে না রাখলেও হতো, কারণ এটা হয়ে গেছে RIP, ঠিক আছে, রেস্ট ইন পিস, কারণ এটা এখন আর কেউ ব্যবহার করে না, এটা চলে গেছে। এটা অনেক আগে ব্যবহৃত হতো, এখন আর ব্যবহৃত হয় না। তো আমরা পেলাম মজিলা ফায়ারফক্স, সাফারি, অপেরা, গুগল ক্রোম, আর তুমি ইন্টারনেট এক্সপ্লোরার বলতেই পারো, সেক্ষেত্রে ভুল কিছু হবে না। এরপরে রয়েছে URL। URL জিনিসটা কি? তোমার বাসার যেমন একটা ঠিকানা আছে, ঠিক তেমনি ইন্টারনেট বা ওয়েবসাইটগুলোরও কিন্তু ঠিকানা রয়েছে। তো URL এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, অর্থাৎ রিসোর্সের লোকেটর। লোকেটর মানে কি? অবস্থান বোঝায়। এটি প্রতিটি ওয়েবসাইটের বা পেজের একক ও সুনির্দিষ্ট ঠিকানা। যেমন সহজশেখা.com-এর সুনির্দিষ্ট ঠিকানা হচ্ছে সহজশেখা.com। তুমি যদি গুগল ক্রোম, এই যে উপরে দেখলাম না, এই যে গুগল ক্রোম সকল ব্রাউজারের রাজা, তোমার ফোনেও নিশ্চয়ই গুগল ক্রোম আছে, সেই গুগল ক্রোমে সহজশেখা.com এটা লিখে এন্টার দাও, তাহলে আমাদের সহজশেখা.com ওয়েবসাইটে চলে আসবে। আর তুমি চাইলে এর আগে একটা www এটাও লাগিয়ে দিতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, এটা আর এখন প্রয়োজনীয় নয়, ঠিক আছে, এটা আগে ম্যান্ডেটরি ছিল। বোঝা গেল? ঠিক তেমনি www.google.com, এখানেও তুমি গুগলের মধ্যে প্রবেশ করতে পারবা। আচ্ছা, তার আগে কিন্তু HTTP অটোমেটিক তোমার ব্রাউজারে বসিয়ে দিবে, ঠিক আছে। যেমন HTTP এর কথার অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে হচ্ছে www, এটা দিতেও পারো, নাও দিতে পারো। এরপর হচ্ছে গুগল, এটা হচ্ছে হোস্ট নেম, ঠিক আছে, এটা হচ্ছে হোস্ট নেম। আর এই যে .com এটা হচ্ছে এক্সটেনশন। আর এই যে /map এটা হচ্ছে ফাইল পাথ বা ওয়েব পেজের নাম। তাহলে কিন্তু মূল কিন্তু এইটুকু, ঠিক আছে, এই যে google.com বা www.google.com অথবা google.com, এইটুকু হচ্ছে মূল। আমার ক্ষেত্রে সহজশেখা.com এইটুকু হচ্ছে মূল। আচ্ছা, এই ডোমেইনটাই হচ্ছে মূলত URL বা অ্যাড্রেস বার। এরপর রয়েছে ব্রাউজারের গুরুত্বপূর্ণ ফিচারসমূহ। হোম পেজ, ব্রাউজার ওপেন করলে বা কোনো ওয়েবসাইটের শুরুতে যে মূল পেজটি প্রদর্শিত হয় একে স্টার্ট পেজ ও বলা হয়। তাহলে তুমি সহজশেখা.com-এ ঢুকলে প্রথমে যে পেজটা পাবা সেটাই হচ্ছে হোম পেজ। ফেসবুকে ঢুকলে প্রথমেই যে নিউজ ফিডটা পাবা সেটা হচ্ছে হোম পেজ। বুকমার্ক, পছন্দের কোনো ওয়েব পেজের লিঙ্ক সংরক্ষণ করে রাখা, যাতে পরে সহজে খুঁজে বের করা যায়। মনে করো তুমি সহজশেখা.com ওয়েবসাইটে ঢুকলা, তার পাশে একটা দেখবা স্টার আইকন আছে ব্রাউজারে উপরে, সেখানে ক্লিক করলে এটা বুকমার্ক হয়ে যাবে, তোমার ব্রাউজারের হোম পেজেই এটাকে পরবর্তীতে খুঁজে পাবা, তখন আর অ্যাড্রেস লিখে লিখে টাইপ করে করে ঢুকতে হবে না। এরপরে আছে রিলোড বা রিফ্রেশ, কোনো ওয়েব পেজ সঠিকভাবে লোড না হলে নতুন তথ্য আপডেটের জন্য পেজটি পুনরায় লোড করা হয়। এই রিলোড দিলে, ঠিক আছে, তখন ওই ওয়েব পেজে যে নতুন নতুন ডাটা চলে আসছে সেইগুলো তুমি দেখতে পাবে। আর কি স্টপ, কোনো পেজ লোড হওয়া বা আসা বন্ধ করার জন্য ব্যবহৃত বাটন। এইটা যেরকম ক্রস, আমিও একে ক্রস দিয়ে দেই, কারণ এই স্টপ বা ক্রস বাটনের এখন আর তেমন একটা প্রয়োজন হয় না, ঠিক আছে, আমরা সচরাচর এটাকে ইউজ করি না, কারণ কি ব্রাউজার রিলোড নিয়ে অটোমেটিক স্টপ হয়ে যায়। আচ্ছা, এরপরে কি সার্চ ইঞ্জিন, তথ্য খোঁজার যন্ত্র। কোনো কিছু খুঁজে না পেলে তোমরা কোথায় সার্চ দাও? কোনো কিছু জানতে তোমরা কোথায় সার্চ দাও? এতকাল যাবৎ তো হয়েছেই, এখনও হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবাই গুগলে সার্চ করি। এই গুগল কিন্তু একটা তথ্য খোঁজার যন্ত্র, এটাকে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন। কি বলতে পারি? সার্চ ইঞ্জিন, ঠিক আছে। যেমন তোমার ফোনের হোম পেজে
গুগল, এরকম গুগল নামের একটা সার্চ ইঞ্জিন আছে, হয়তো এখানে জি দেওয়া বা এখানে জি দেওয়া হবে, এখানে সার্চ আইকন আছে, তারপরে এখানে ইমেজ সার্চ অপশন আছে, ঠিক আছে। এখানে হয়তো একটা মাইক্রোফোনও আছে। মাইক্রোফোন কিভাবে আঁকে আমি জানি না, যাই হোক। সংজ্ঞা: সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার টুল যা কিওয়ার্ডের উপর ভিত্তি করে ইন্টারনেট থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করে। মনে করো তুমি আমাদের দেশের যে নায়ক শাকিব খান, সেই শাকিব খানের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাচ্ছ, ঠিক আছে। তাহলে তুমি এখানে শাকিব খান লিখে যদি সার্চ করো, তাহলে হয়তো তুমি শাকিব খানের সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পাবে। তার জন্ম কত সালে, সে কি কি সিনেমা করেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই সার্চ ইঞ্জিনে আমরা বিভিন্ন বিষয়ে তথ্য খুঁজে থাকি। পার্থক্য: ব্রাউজার দিয়ে আমরা পেজ দেখি আর সার্চ ইঞ্জিন দিয়ে আমরা পেজ খুঁজি। ব্রাউজার দিয়ে পেজ দেখি, যেমন একটা ব্রাউজারে যদি যতক্ষণ না তুমি যে সহজ শেখা KHA.com এটা নির্ভুলভাবে না লিখবে, ততক্ষণ তুমি সহজ শেখা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবে না। কিন্তু সার্চ ইঞ্জিনের সুবিধা হলো, মনে করো তুমি সহজশেখা.com বানানটা জানো না, ঠিক আছে, স্পেলিংটা তুমি ভুলে গেছো, তখন কি করবা? তখন তুমি সিম্পলি বা বাংলায় সহজ শেখাও লিখতে পারো। আচ্ছা, যেমন এখন আমি দেখিয়ে দিচ্ছি। তুমি মনে করো বাংলায় লিখলা গুগলে সহজ শেখা, ঠিক আছে, শেখা। তুমি যদি বাংলায় এভাবেও লিখো আর লিখে সার্চ করো, তাহলেও আমাদের সহজ শেখা ওয়েবসাইটটি পেয়ে যাবে। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের সুবিধা, যেটা ব্রাউজার করে না। কিন্তু মজার ব্যাপার হলো, ব্রাউজারের মধ্যেও কিন্তু আজকাল সার্চ ইঞ্জিন পাওয়া যায়। তুমি তোমার গুগল ক্রোমে ঢুকলে দেখবা বাই ডিফল্ট গুগলকে সেখানে রাখা হয়েছে। তুমি ক্রোম ব্রাউজারের মধ্যে তুমি গুগলে সার্চ করতে পারবা। বুঝতে পেরেছো? তাই ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন পুরো দুইটা আলাদা জিনিস হলেও বর্তমানে কিন্তু এরা একটার মধ্যে আরেকটাকে পাওয়া যায়। এই জন্য তুমি হয়তো বুঝবা না যে জিনিস দুইটা আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আলাদা। বুঝতে পেরেছো? আচ্ছা, তো সকল সার্চ ইঞ্জিনের আব্বা বা বাপ, ঠিক আছে, যেভাবে বলো না কেন, সেটা হচ্ছে গুগল। গুগল হচ্ছে সকল সার্চ ইঞ্জিনের রাজা, কারণ পৃথিবীর বেশিরভাগ লোকই গুগল ব্যবহার করে কোনো কিছু সার্চ করার সময়। গুগল ছাড়াও আরও কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়াহু, বিং, তারপর হচ্ছে MSN। এগুলো ততটা ব্যবহৃত হয় না। গুগলের পরেই যাকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই বিং। এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের একটা সার্চ ইঞ্জিন। আর সবার রাজা কিন্তু গুগল, সব থেকে বড় সার্চ ইঞ্জিন। বাংলাদেশেও কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে, নাম হচ্ছে পিপিলিকা, ঠিক আছে, পিপিলিকা। এই পিপিলিকা সার্চ ইঞ্জিনেও তুমি চাইলে সার্চ করতে পারো। এখন এটা চালু আছে কিনা আমার সঠিক জানা নেই, এটা অনেক আগে থেকে ছিল আর কি। তো এক নজরে সম্পূর্ণ প্রক্রিয়া তুমি একজন ব্যবহারকারী, তোমার হাতে একটি মোবাইল বা স্মার্টফোন আছে, ঠিক আছে, সেই মোবাইল বা স্মার্টফোনে আছে একটা ব্রাউজার যার নাম হচ্ছে ক্রোম, ঠিক আছে। সেই ক্রোমের মধ্যে তুমি কোনো একটা ইউআরএল লিখে সার্চ দিলে, যেমন হয়তো তুমি লিখলে prothomalo.com, প্রথম প্রথম ALO.com লিখে যেই এন্টার দিলে সেই একটা রিকোয়েস্ট গেল সার্ভারে। কি গেল, এটা কি বলবো আমরা, রিকোয়েস্ট গেল সার্ভারে, এবং সার্ভার বুঝতে পারলো যে আচ্ছা এই ব্যবহারকারীটা বা তার কম্পিউটার দিয়ে সে প্রথম আলো ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখতে যাচ্ছে বা খবরগুলো দেখতে যাচ্ছে। সে কী করবে, prothomalo.com ওয়েবসাইটের হোম পেজটাকে এই ব্রাউজারে পাঠিয়ে দিবে, আর তুমি prothomalo.com-এর হোম পেজ এবং হোম পেজে থাকা সকল নিউজগুলো তুমি দেখতে পাবে। বোঝা গেল? আচ্ছা, তো কেমন লাগলো আজকের এই ইন্টারেক্টিভ ক্লাসটি? তোমরা কেমন কি বুঝতে পেরেছো সেটা আমাদেরকে জানিও কমেন্ট করে, ঠিক আছে। সো এই ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আগামীতে কোনো আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে।